যেই কথাগুলো অলরেডি বলা হয়েছে, কি হয়েছে আমরা সবাই জানি। আপনাদেরকে কীরকম সাফারার সেটা আসলে আমাদের নতুন করে বলার দরকার নেই। আমরা 7-8 বছর ধরে এই সাফারিংয়ের মধ্যে আছি। বাট এখন হচ্ছে যে আসলে আমরা যদি সামনের দিকে তাকাই, আসলে সলিউশনটা কী? তো দেখেন, আমার কাছে মনে হয় যে 2024-এর এই গণ অভ্যুত্থানের পরে একটা উইন্ডো কিন্তু ওপেন হয়েছে। উইন্ডোটা হচ্ছে যে তৎকালীন মাননীয় গভর্নর, আগের গভর্নর আহসান মনসুর সাহেব এবং আরও যেটা বলা হলো যে বেশ কিছু লিগাল প্রসেস, সবগুলোর পরে কিন্তু একটা সলিউশনে আসছিলো যে এগুলোকে, এই 6টাকে, প্রথমে তো 9টা থেকে 6টা আসলো, তারপর এখন 5টা আসলো, এগুলিকে লিকুইডেশন অ্যাট দ্য সেম টাইম টাকা দিয়েই, লিকুইডেশন এমন না যে জাস্ট লিকুইডেশন করা হলো তারপরে কিছু না, মানে এটা কন্ডিশনাল যে লিকুইডেশন প্লাস ডিপোজিট ফেরত দেওয়া, দুইটাই একইভাবে চলতে হবে। তো এরকম এক ধরনের নীতিগত সিদ্ধান্ত কিন্তু আগের গভর্নর থাকার সময়ই হয়েছিল। তো তারপরে নতুন সরকার আসার পরে আমরা দেখলাম যে গভর্নর পরিবর্তন হওয়ার পরে এই ব্যাপারটা আসলে একটু থমকে গেছিলো। বাট এনিওয়ে, তো তখন আমরাও তো আসলে গত 2-3 মাস আপনারা অনেকেই বা এখান থেকে যে এই প্ল্যাটফর্ম থেকে অনেক আন্দোলন করা হয়েছে, মানববন্ধনও করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সামনে। তো আমরা অ্যাটলিস্ট কিছুটা হলেও খুশি দ্যাট বর্তমান গভর্নরও গত গভর্নরের এই সিদ্ধান্তটাকে, যদিও মাঝখানে অনেক সময় চলে গেছে এবং বলা হয়েছিল আসলে গত রোজার ঈদের আসলে আগে টাকা দেওয়া হবে, বাট তারপরেও এই গভর্নর সাহেব বা বাংলাদেশ ব্যাংক থেকে যিনি মুখপাত্র, উনি রিসেন্টলি বলেছেন বোধহয় গত 1 সপ্তাহ আগেই যে এই টাকাটার ব্যাপারে ওনারা অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে এবং অর্থ মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দর সাপেক্ষে এই টাকাটা ফেরত দেওয়া হবে। এখন কী প্রসেসে ফেরত দেওয়া হবে সেটা নিয়ে এখনও আসলে পরিষ্কারভাবে তারা বলেনি, বাট অফকোর্স আমরা চাই সেটার ব্যাপারে। কিন্তু এখন কিন্তু আমার কাছে মনে হয় যে বলটা আসলে ইজ ভেরি মাচ অ্যাট দ্য কোর্ট অফ ফাইন্যান্স মিনিস্ট্রি। বাংলাদেশ ব্যাংক কিন্তু আসলে, অফকোর্স আমরা বাংলাদেশ ব্যাংকের কাছেও আমরা দাবি জানাই, বাট মেইন কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে আসলে ফাইন্যান্স মিনিস্ট্রি। এবং যেহেতু আগামী 11 তারিখে 11ই জুন বাজেট ঘোষণা হবে এবং বরাদ্দ সম্পর্কে জানানো হবে, আলটিমেটলি আমাদের হাতে সময় কিন্তু আসলে দুই সপ্তাহ মতো, এবং তার মধ্যে আসলে 1 সপ্তাহ আসলে ঈদেই চলে যাবে। তো সেই অর্থে আসলে সময় খুবই কম। ফাইন্যান্স মিনিস্ট্রি এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিশেষ করে আমাদের ফাইন্যান্স মিনিস্টার জনাব আমির খসরু মাহমুদেরই কিন্তু এখন এক ধরনের মেইন, যদি বলি আমি, ডিসিশন দেওয়ার ব্যাপার আছে। তো আমরা জানি যে আসলে সরকার বিভিন্নভাবে বিভিন্ন চাপে আছে। একদিকে তো IMF-এর চাপ আছেই আমরা জানি, আবার ইরান যুদ্ধের পরে যে হঠাৎ করেই প্রচুর সাবসিডি দিতে হচ্ছে আমার তেলের ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে, তো সেগুলি নিয়ে সরকার, এবং সে অর্থে আমরা দেখেছি যে রাজস্ব আদায়ও অনেক কম হচ্ছে। এই গত পরশুদিনই রিপোর্ট বার হয়েছে যে প্রায় রাজস্ব আদায় প্রায় 20% মতো কম টার্গেটে। বাট সেই জায়গাতে অনেকেই আসলে বলার চেষ্টা করে যে যেখানে সরকারি চলছে না সেখানে আসলে এই যারা ডিপোজিটারদের টাকা, ব্যাংক এবং লিজিং কোম্পানি, সেটা কিভাবে সরকার দিবে। তো এই জায়গাটাতে আমি আসলে খুব স্পষ্টভাবে একটা জিনিস বলতে চাই যে দেখেন, আমরা গত 15 বছর বা স্বৈরাচারের সময় সারা দেশই সাফার করেছি। তো এবং অনেক কিছুই হয়েছে যেগুলি আসলে হওয়া উচিত ছিল না। কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা দিয়ে বিদ্যুতের মানে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছিল, এবং আমরা দেখেছি যে আমাদের মতো ব্যাংকিং খাতে লক্ষ লক্ষ কোটি টাকা আসলে নিয়ে গেছে, এবং এটা সরকারের সামনেই রাজনৈতিক এবং আমলাদের যোগসূত্রের মাধ্যমে নেওয়া হয়েছে। তো এইটার ফলশ্রুতিতে কিন্তু আসলে এখন কেউ বলতে পারে যে তাহলে এটা তো আসলে যারা নিয়েছে তাদের কাছ থেকেই আদায় করতে হবে, করেই আসলে টাকাটা ফেরত দিতে হবে। আমি মনে করি সেটা তো অফকোর্স করা উচিত, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। কিন্তু এই যে যারা সাফার করেছে
এ ধরনের আমি উদাহরণ দিই, এই যে যারা বিদ্যুৎ প্ল্যানগুলি করেছে, প্রচুর টাকা রাষ্ট্রের উপরে চাপিয়ে দিয়েছে। তো এখন সরকার তো বলতেই পারে যে না, আগে এই এই পাওয়ার প্ল্যান্টগুলি করা হয়েছিল, বিদ্যুতের দাম অনেক বেশি, আমি বিদ্যুতের দাম কিনবো না, বিদ্যুৎ কিনবো না, দেশের লোক দরকার হলে বিদ্যুৎ না নিয়ে থাকো। সেটা তো সরকার বলছে না। সরকার কিন্তু আলটিমেটলি এই জিনিসটার দায় কিন্তু সরকার নিয়েছে। তো যেটাকে আমি প্রায় বলি যে এটা হচ্ছে হাসিনা সিনট্যাক্স, হ্যাঁ, যে মানে অনেক কিছুই হয়েছে যেগুলো হওয়া উচিত ছিল না, কিন্তু রাষ্ট্রের কিছু দায়িত্ব নিতে হবে। তো আমাদেরও এই যে 12,000 আমানতকারীর যে প্রায় 5,000-এর বেশি ডিপোজিট আটকে আছে, সেটাও কিন্তু আসলে রাষ্ট্রের দায় নিতে হবে। এখন সেটা বাংলাদেশ ব্যাংক থেকে এক্সট্রা লোন নিয়ে করা হবে নাকি সরাসরি বাণিজ্য মন্ত্রণালয় থেকে ভর্তুকি দেওয়া হবে, সেটা কিন্তু আসলে সরকারকে ঠিক করতে হবে। আর 5,000 কোটি টাকা এক সেন্সে কিন্তু অনেক বড় টাকা না। বাংলাদেশে আপনারা জানেন যে এবারের বাজেট মোস্ট প্রবলি 7 লক্ষ কোটি টাকা হবে। 7 লক্ষ কোটি টাকার তুলনায় কিন্তু 5,000 কোটি টাকা অত বিরাট কোনো টাকা না। আরেকটা হচ্ছে যে ধরেন কদিন আজকেও নিউজ পেপারে আসছে যে কিছু সিক ইন্ডাস্ট্রি বা যেই সকল ফ্যাক্টরি চলছে না, তাদের জন্য সরকার 60,000 কোটি টাকার মতো এক্সট্রা বরাদ্দ করছে। দেখা গেল যে যারা অনেক ক্ষেত্রে ব্যাংকে লোন দিতে পারছে না, শোধ দিতে পারছে না, মাত্র 1% টাকা বা 2% টাকা দিয়েই কিন্তু তাদেরকে রিশিডিউল করার সুযোগ দেওয়া হচ্ছে। তো সরকার কিন্তু যে যারা আসলে একটু ক্ষমতাবান বা যারা মাঝমোর হয়তো উচ্চ স্তরে যোগাযোগ রাখতে পারে, প্রেশার দিতে পারে, তাদের কথা শুনে কিন্তু সরকার এই ব্যাপারগুলি তারা ঠিকই করছে। কিন্তু আমাদের এখানে যে 12,000, যেহেতু আমরা ছোট, আমাদের ওরকম সংঘবদ্ধ হয়তো শক্তি নেই, লবি করার হয়তো শক্তি নেই, সেই জন্য কিন্তু আসলে এই 5,000 কোটি টাকা দেওয়ার ব্যাপারেও মানে সিদ্ধান্ত হওয়ার পরেও এটাকে কন্টিনিউয়াসলি ঘোরানো হচ্ছে। তো আমি মনে করি যে আসলে এই জিনিসটা সরকারের সর্বোচ্চ প্রায়োরিটির মধ্যে একটা থাকা উচিত। অফকোর্স আমরা জানি যে নতুন সরকারের বেশ কিছু পলিটিক্যাল কমিটমেন্ট আছে, এখানে বিভিন্ন ধরনের ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, এগুলোর জন্য তো টাকা লাগবেই। এবং আমাদের কাছেও মনে হয়, সবাই আমরা স্বীকার করি যে এই খাতগুলিতে বরাদ্দ বাড়ানো উচিত, শিক্ষা খাতে বাড়ানো উচিত, স্বাস্থ্য খাতে বাড়ানো উচিত। কিন্তু আমি মনে করি, একটু আগে আমার যে ভাই বলে গেলেন, মুক্তিযোদ্ধা ভাই, যে এই যে গত 15 বছরে বা শেখ হাসিনার সময় যেই রাষ্ট্রীয় শোষণ এবং আমাদের মতো ডিপোজিটারদের বা সাধারণ মানুষকে শোষণ করা হয়েছিল, এটা শুধু রাজনীতিবিদরা করেন, এটা পুরা আমলাতন্ত্র এর পক্ষে ছিল এবং তারা সরাসরি এসে যুক্ত ছিল। সেই আমলাতন্ত্রের দাবির মুখে 35,000 কোটি টাকা তাদের পে স্কেল বাড়ানো হবে। আমি মনে করি আমাদের পক্ষ থেকে মানে এক ধরনের কঠোর দাবি জানানো উচিত, যতদিন পর্যন্ত না এই ডিপোজিটারদের টাকা দেওয়া হবে, ফেরত দেওয়া হবে, ততদিন পর্যন্ত পে স্কেলের সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো ধরনের টাকা অতিরিক্ত দেওয়া হবে না। কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের, তাই না? রাষ্ট্রের দায়িত্ব তো তার আগে যারা রাষ্ট্রের থেকে টাকা পায় তাদের, তাই না? অতএব সেই জায়গাটা আমার কাছে মনে হয়, আমরাও চাই যে ইনফ্লেশনের জন্য তাদেরও বেতন বাড়াতে হবে, এটা মানে আমরা তো অমানবিক না, বাট রাষ্ট্রকেও বুঝতে হবে, যারা এখানে রাষ্ট্র চালাচ্ছে, ফাইন্যান্স মিনিস্ট্রি যারা সেক্রেটারিরা, বড় বড় কর্তাবন্ধবিন্দুরা, তারা কিন্তু সবার আগে দেখেন তত্ত্বাবধায়ক সরকারের সময়ই কিন্তু পে স্কেল তারা চেষ্টা করেছিল যাতে সরকার পরিবর্তনের আগেই যাতে এটা পাশ করা হয়। বিভিন্নভাবে তারা পাশ করতে পারেনি, কিন্তু এখনও কিন্তু তারা আছে, তাদের নিজেদেরটা কিন্তু আগে তারা ঠিকই বাজেট থেকে নিয়ে নেবে, 30,000 কোটি টাকা হোক, 40,000 কোটি টাকা হোক, বাট এই যে আমাদের এই 5,000 কোটি টাকা, সেটা কিন্তু তারা বিভিন্ন টালবাহানায় যুক্তিতে তারা আটকে রাখছে। তা আমার কাছে মনে হয় যে আমাদের সাইড থেকে এটা বলা উচিত যে সরকারের অন্যান্য যাবতীয় খরচ, যেগুলো একেবারে এসেনশিয়াল না, নন এসেনশিয়াল যেই খরচগুলো, আমরা জানি যে কদিন আগেও প্রথম আলোতে রিপোর্ট আসছে যে বিরাট বিরাট ভবন করা হচ্ছে, বিভিন্ন ট্রেনিংয়ে আমলারা দেশের বাইরে যাচ্ছে সরকারি খরচে। তো সেই খরচগুলো বাদ দিয়ে আমাদের এই খরচটা, যে যদি 5,000 কোটি টাকা লাগে, সেটাই আগে সবচেয়ে আগে শোধ দেওয়া হোক,
তারপরে সরকারের মতো কাজ করবে। তো আমি একটু বলে শেষ করছি, আমরা আশা করি যে আর একটা রিকোয়েস্ট করব যাতে আগামী 2 সপ্তাহ 11 তারিখ পর্যন্ত আমরা যাতে সবাই ঐক্যবদ্ধ থাকি, এনাফ নয়েজ ক্রিয়েট করি। মিডিয়া বন্ধুদেরকে তো আমরা অফকোর্স সবসময় রিকোয়েস্ট করি আমাদের এই ইস্যুটাকে সামনে তুলে আনার জন্য, বাট আমাদের নিজেদেরও কিন্তু এখন অল্টারনেটিভ মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, সেগুলিকে আমাদের খুব মানে আগামী কয়েকদিন ভেরি ইম্পর্টেন্ট নয়েজ তৈরি করতে হবে। কেননা নয়েজ ছাড়া আমরা জানি যে আসলে বাংলাদেশে মানে রাষ্ট্র, আমলা বা রাজনীতিবিদরা আসলে শুনে না, কোনো কথাই শুনে না। অতএব এই নয়েজটা বজায় রাখতে হবে এবং আশা করি আমরা অ্যাটলিস্ট বাজেটে আমাদের জন্য একটা বরাদ্দ পাবো। ধন্যবাদ।